একটা মেঘলা দিনের সূর্যোদয়, যদিও একটু মুখ দেখিয়েই সূর্যি মামা লুকিয়ে গেল মেঘের আড়ালে। তারপর সারাটা দিন হু হু মেঘ আর টিপ টিপ বৃষ্টি। এত এত পাহাড়ের সারি, কাঞ্চনজঙ্ঘা সব হারিয়ে গেছে কোথায়। গতকাল এসেছি এই গ্রামে, মিম টি এস্টেটে। রয়েছি কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টেতে। প্রথম পর্বের ভিডিও যারা দেখনি এখনো, ওপরে আই বাটনে লিংক রইল। গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা। একটু আগে উঠেছি, কিন্তু ভীষণটা দেখো পুরো ধোঁয়াটে হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আকাশের অবস্থা খুব খারাপ। আজকে আবার বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। ভেবেছিলাম সকালবেলা হয়তো ভিউটা ভালো হবে। সকালে উঠে মন খারাপ করে আকাশের ওপর এক পৃথিবী রাগ নিয়ে ধূপধাপ করে বেরিয়ে গেলাম চা বাগানের দিকে। গিয়ে অবশ্য মনটা ভালোই হয়ে গেল। কাঞ্চনজঙ্ঘা দেখা নাই বা গেল, সকাল সকাল বেরিয়ে পড়েছি গ্রাম ঘুরতে। সকালবেলা গ্রাম ঘুরতে ভীষণই ভালো লাগে। যদিও কাল বিকেলবেলা যতটা ঠান্ডা লাগছিল, এখন কিন্তু সকালবেলা অতটা শীত করছে না। বেশ প্লেজেন্ট একটা ওয়েদার আছে। আসলে পাহাড়ে এসে মন খারাপ করে থাকা কি যায়? এখানে যে বাঁকে বাঁকে সুন্দরের ছড়াছড়ি। গ্রামের মানুষদের প্রাত্যহিক কাজের ব্যস্ততা শুরু হয়েছে চা বাগানে। কীটনাশক স্প্রে করার মেশিনের এক টানা আওয়াজও কানকে কষ্ট দেয় না এখানে। কত ফুল পড়ে রয়েছে এখানে। চা বাগানের মাঝে মাঝে রোডোডেনড্রনের গাছ, এইটা প্রথমবার দেখলাম। কি অপূর্ব লাগছে দেখতে। লাল সবুজে এখানে কোনো দ্বন্দ্ব নেই। ভোরের শিশিরে ভেজা, বৃষ্টিতে স্নান করা গুরাসদের অনেক আদর টাদর করে আবার হোমস্টেতে ফিরলাম খুশি মন নিয়ে। হোমস্টের ঘরগুলো তো এখনো দেখানো হয়নি আগের পর্বে। চলো আজ দেখাই। এটা 4 বেড, কার্পেটে মোড়া, বেশ আরামদায়ক ঘর। আর বড়সড়ও কিন্তু। আছে সোফা, সাইড টেবিল, আলমারি, আয়না, একেবারে খোলামেলা হাওয়া বাতাস খেলা ঘর। ওয়াশরুমও একদম ঠিকঠাক, গিজার আছে। এখানে তো সারা বছরই ঠান্ডা, তাই গিজারটা দরকারি জিনিস। এখানে 3টেই ঘর আপাতত, জনা 10 থাকার জায়গা হয়ে যায়। একটা 4 বেডরুম আর 2টো ডাবল বেড। ডাবল বেডগুলোতে 3 জনও থাকা যায়। এবার একটা ডাবল বেড দেখাই। এখানেও ওই একই রকম ব্যবস্থা, তবে একটা ডিভান বেডও আছে, যেখানে শোয়াও যাবে। এই ঘর থেকে একদম সোজাসুজি বাইরে পাহাড় দেখা যায়, আর কাঞ্চনজঙ্ঘাও।
এই হোমস্টেতে থাকা ও খাওয়ার খরচ মাথাপিছু ১৫০০ টাকা করে পার ডে। ছাতার তলায় ব্রেকফাস্ট করতে বসেছি, দারুণ লাগছে, চারপাশটা মেঘ ভেসে যাচ্ছে। এখানে দিয়েছে পুরি, আর এখানে রয়েছে ছোলে আর ফল, যেটা আমি কোনো হোমস্টেতে এখন অবধি পাইনি, এই প্রথম এখানে ফল কেটে দিয়েছে, যেটা ব্রেকফাস্টে খেতে খুবই পছন্দ করি আমি। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি, তারপরে আমি আবার বাইরে ঘুরতে বেরোবো। ব্রেকফাস্ট শেষ করে সাজুগুজু করে রেডি, আবার যাব টোটো করতে। হোমস্টের মধ্যে দিয়েই সিঁড়ি উঠে গেছে ওপরের বসতির দিকে। এইখান দিয়েই যাব এখন মনাস্ট্রিতে। আমার হোস্ট রাজু ভাই কিছুটা পথ এগিয়ে দেবেন। দুপাশে ক্ষেত খামারি, সবুজের মাখামাখি। আমার খাবারের পাতে দুবেলা যে সুস্বাদু পদ রাজুভাই তুলে দিচ্ছেন, আর আমি খেয়ে মোহিত হয়ে যাচ্ছি, তার কাঁচামাল এই ক্ষেত থেকেই তোলা হয়। আমার ভারী ভালো লাগে পাহাড়ি সবজি গাছ দেখতে, চিনতে। তারপর পাড়ার অলি গলি উঠোন দিয়ে হাঁটা শুরু। ও মা, একটু এগোতেই কোথা থেকে চুন্নুমুন্নুরা এসে হাজির। ওদের সঙ্গে এখন খেলতে হবে। রাজু ভাই নিয়ে এলেন একটা নির্জন মায়াবী রাস্তায়। এখান থেকেই আমাকে খুঁজে খুঁজে যেতে হবে মনাস্ট্রি। মেঘগুলো এসে এসে আমাকে ছুঁয়ে দিচ্ছিল, ওরাই যেন আমায় সাথে নিয়ে চলল। পিছনে পড়ে রইল পিচ আর ম্যাগনোলিয়ার গাছ। রাজুভাই বলেছিলেন ইয়াং হোমস্টের পাশ দিয়েই যেতে হবে। ইয়াং হোমস্টে তো পেয়ে গেছি, এবার একদম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আর খুঁজে পাওয়াটা সত্যি একটু মুশকিল আছে। ঘুরে ঘুরে রাস্তাটা নামছে নিচের দিকে, দুধারে পুরো জঙ্গল, আর চওড়া একটা রাস্তা। সেই রাস্তার আবার কখনো ডান দিক দিয়ে কখনো বাঁ দিক দিয়ে রাস্তা নেমে যাচ্ছে। বেশ অনেকটা নেমে পড়েছি, নেমে ওপর থেকে দেখছি নিচে মনাস্ট্রির প্রেয়ার ফ্ল্যাগগুলো দেখা যাচ্ছে। ফাইনালি পেয়ে গেছি মনাস্ট্রির রাস্তা। এই যে সিঁড়ি যাচ্ছে, ওইখানে দেখা যাচ্ছে প্রেয়ার ফ্ল্যাগ। অনেকটা খোঁজাখুঁজি, রাস্তার এ মাথা ও মাথা ঘোরাঘুরির পর পেলাম অবশেষে জঙ্গলের একদম গহীনে মনাস্ট্রির সন্ধান। আমি আছি আপার মিমে, তাই আমার জন্যে এখানে আসা অপেক্ষাকৃত সহজ। যারা লোয়ার মিমে কোথাও থাকবে, তাদের পক্ষে এই মনাস্ট্রিতে আসা কিন্তু বেশ পরিশ্রমের। শর্টকাট অবশ্যই আছে, কিন্তু পাহাড়ি শর্টকাট রাস্তা এমনিতেই খুব কষ্টসাধ্য, তার উপর আবার ঘন জঙ্গল। শ্যাওলা ধরা সিঁড়ি ঘুরে ঘুরে নেমে গেছে মনাস্ট্রিতে। আলো আঁধারিতে প্রাচীনত্বের এক চিলতে ছোঁয়া নিয়ে দাঁড়িয়ে আছে জীর্ণকায় একটা বাড়ি। অজস্র রঙিন পতাকা, উঠোনে পা দিতেই মনে হলো পৌঁছে গেছি বহুকাল আগে।
ঝিম ধরানো নিস্তব্ধতা আর শান্তি গ্রাস করে শরীর মন। হাওয়া খেলে যায় বাঁশের বনে। প্রায় 200 বছরের পুরানো এই মনাস্ট্রি। জঙ্গলের মধ্যে এরকম একটা লুকানো দুনিয়া বাস করছে, কেউ ভাবতে পারবে? যে শর্টকাটের কথা বলেছিলাম সেই রাস্তা ধরে মন চাইলো এগোই। প্রথমটা ভয় ধরানো জঙ্গল, তারপর গৃহস্থের উঠোন, ছাঁচতলা ডিঙিয়ে ডিঙিয়ে চলা, কারো বাগান ছুঁয়ে তো কারো ঠাকুর ঘরকে পাশ কাটিয়ে। তারপর অজস্র সিঁড়ি ভেঙে ভেঙে প্রায় পথ হারাবো এমন অবস্থা। কোথায় চলেছি নিজেই যেন জানি না। এভাবে নামতে নামতে হঠাৎ এসে ধাক্কা খেলাম লোয়ার মিমের একটি হোমস্টেতে। তাক্তো হোমস্টে, মিমের খুব পরিচিত ও জনপ্রিয় একটা হোমস্টে। সেখানে একটা প্রকাণ্ড রাঙা গুড়াস গাছের তলায় বেশ খানিকক্ষণ জিরিয়ে নিতে ইচ্ছে হলো। তাক্তো হোমস্টে পেরিয়ে এলেই টি এস্টেট শুরু। মেঘ এসে লুটোপুটি খাচ্ছে চা গাছের আগায়। বিকেলে টি এস্টেট ঘুরবো ঠিক করে হোমস্টেতে ফিরলাম লাঞ্চ করব বলে। আজ লাঞ্চে ছিল গরম গরম ভাত, স্কোয়াশের তরকারি, আলু ভাজা, ধোঁয়া ওঠা চিকেন আর আজ ডালের বদলে গন্ধুকের স্যুপ। ঠান্ডায় খুব আরামদায়ক এবং পুষ্টিকর একটি পানীয়। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই হোমস্টেতে সমস্ত কিছু একদম পারফেক্ট। খাওয়া দাওয়া থেকে শুরু করে আতিথেয়তা, হোমস্টের যিনি ওনার তার ব্যবহার, তার আতিথেয়তা, সমস্ত কিছু একদম পারফেক্ট। সেরকম কিছুই নেই যে আমি বলবো যে এই জিনিসটা ঠিক লাগেনি। একদম 10-এর 10। খাওয়া দাওয়ার তো কোনো তুলনা নেই। নিম টি এস্টেটে এসে আমি তো রেকমেন্ড করব কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টেতে এসেই থাকো তোমরা, ভীষণ ভালো লাগবে। আর এখান থেকে ভিউ দুর্দান্ত ভিউ। আমি সেই ভিউটা পাইনি, তার কারণ মেঘলা আকাশের জন্য, কিন্তু তোমরা হয়তো যখন আসবে তখন হয়তো ভালো ভিউ পেতেও পারো। অবশ্যই এখানে এসো, নিম টি এস্টেট এসো, এলে কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টেতেই এসো, ভীষণ ভালো লাগবে, কথা দিলাম। রুম, অ্যাম্বিয়েন্স, খাওয়া দাওয়া
ভিউ প্রত্যেকটা 100-100। বাকিটা তোমরা এলেই বুঝতে পারবে। পেট ভরে লাঞ্চ সেরে যেমনটা বলেছিলাম টি এস্টেট ঘুরতে যাব, গেলাম ঢু মারতে। অতীতে স্বাধীনতার আগে এই চা বাগান পরিচালনা করতেন একজন ব্রিটিশ মহিলা। স্থানীয়রা এই বাগানকে বলতো মেম কাকামান। এই মেম কথা থেকেই এই জায়গা বা এই টি এস্টেটের নাম হলো মেম টি এস্টেট। এই রাস্তা নিচে নেমে গেছে লিটল রঙ্গিত নদী অবধি, যেখানে পায়ে হেঁটে যাওয়া সম্ভব না। একমাত্র সুমো বা জিপের মতো বড় গাড়ি যেতে পারে সেখানে। খুব খোঁজে গেছে। এই মহাশয়ের বেশ পিছনে লাগলাম কিছুক্ষণ ধরে। সে তো রেগে মেগে অস্থির, ভীষণ ঝগড়া করতে লাগলো, কিন্তু নিজের চৌহদ্দি পেরিয়ে বাইরে আসার সাহস তার নেই। আমি একটু ভয় দেখিয়ে তেড়ে যাবার ভান করতেই মার ছুট বাড়ির ভিতর। তারপর আবার বাইরে বেরিয়ে এসে আমাকে দেখতে পেয়ে আবার পালালো। তারপর একটা বিষণ্ণ সন্ধে কাটিয়ে রাত নামলো, আর আমি ডিনার টেবিলে হাজির হলাম। রাজু ভাই আর তার দাদার সঙ্গে ডিনার টেবিলে গল্প আড্ডা করতে করতে রাত গভীর হলো। আজ বিদায় নেবার দিন এই মিষ্টি মায়ায় ভরা গ্রামটা থেকে। ইনি এই বাড়ির আদরের সদস্য, খুবই মেজাজি। যখন বাধা থাকেন তখন ভীষণ রাগ, ঝগড়া করেন অচেনা লোকজনদের কাছে পেলেই, তেড়ে গিয়ে কামড়াতেও যান, কিন্তু বাঁধন খুলে দিলেই সব হম্বিতম্বি শেষ। মনটা বিষণ্ণ থাকলেও কোথাও যেন একটা ভালো লাগা রয়েছে, কারণ আজ তো যাচ্ছি অন্য আর এক গ্রামে, আজও তো পাহাড়েই। পিছনে পড়ে থাকে মিম, মেঘলা সকাল, গুড়াস, চা গাছের গন্ধ, রাজু ভাইয়ের হোমস্টে, ওনার আর ওনার পরিবারের মন ভালো করে দেওয়া আতিথেয়তা। হয়তো আবার কোনোদিন ফিরে আসবো এই মায়ার টানে।